মানুষ ভোট দিছে দাঁড়িপাল্লায়, জিতে গেছে ধানের শীষ। 203 আসন পাইছিল জামাত, ইঞ্জিনিয়ারিং কইরা জামাতকে হারায় দেওয়া হয়েছে। অর্থাৎ বিএনপি ভোট চুরি কইরা ক্ষমতায় আসছে। যারা ভোট চুরি করতে সহযোগিতা করছে, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করতে সহযোগিতা করছে, তাদেরকে বিএনপি সরকার পুরস্কার দিছে। অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিল, তারাই তো ভোটের ইঞ্জিনিয়ারিং কইরা বিএনপিকে ক্ষমতায় বসাইছে, তাই না? এই অভিযোগগুলাই তো করতেছে জামাত, এনসিপি এবং শিবিরের লোকজন। এখন প্রশ্ন হলো, আসলেই কি বিএনপি সরকার নির্বাচনে ইঞ্জিনিয়ারিং কইরা ক্ষমতায় আসছে? তারেক রহমান নির্বাচনের কয়েকদিন আগে বাংলাদেশে আইসা কি এমন ইঞ্জিনিয়ারিং করলো যার কারণে জামাতের 203টি আসন হয়ে গেল মাত্র 68 আসন, এনসিপির 30টা আসন হয়ে গেল মাত্র 6টা আসন। এবং জামাতের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে তার কোনো ব্যাখ্যাও কিন্তু বিএনপির পক্ষ থেকে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই আর কাকে কাকে পুরস্কার দেওয়া হয়েছে, কী কারণে দেওয়া হয়েছে, সেইটা নিয়ে আজকের নির্বাচনী গল্প আপনাদেরকে শোনাবো। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং কারা করছে জামাত এনসিপির মতে? অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন ডক্টর খলিলুর রহমান। এই খলিলুর রহমানকে নিয়ে বিএনপির অনেক নেতারা অনেক ধরনের কথাবার্তা বলছে। বিএনপির অনেক নেতারা বলছে এই খলিলুর রহমান হচ্ছে বিদেশি নাগরিক, খলিলুর রহমানকে কেন পররাষ্ট্র উপদেষ্টা বানানো হলো? এখন এনসিপি জামাত তারা প্রশ্ন করতেছে, সেই পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমানকে বিএনপি কেন পররাষ্ট্র মন্ত্রী বানালো? তার মানে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করায় সহযোগিতা করছে ডক্টর খলিলুর রহমান। আবার অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানকে এই সরকার আইনমন্ত্রী বানাইছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিডিআর চেয়ারম্যান আশিক চৌধুরীকে এই সরকার বিডিআর চেয়ারম্যানই রাখছে। তার মানে এরা নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছে, বিএনপি এদেরকে পুরস্কার দিছে জামাতের কথা অনুযায়ী। আমি কেন দিছে বা কেন মন্ত্রী বানাইছে, কেন আশিক চৌধুরীকে বিডিআর চেয়ারম্যান রাখছে, সেই বিষয়টা একটু পরে ক্লিয়ার করে বলতেছি। তার আগে বলি, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করতে পারে কারা? নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করতে পারে প্রত্যেকটা জেলার ডিসি এবং এসপির পুলিশ বাহিনী বা এসপির নিরাপত্তা বাহিনী যদি নিরাপত্তা ঢিল দেয়, তাহলে সেখানে গিয়া জাল ভোট পড়তে পারে, বিএনপির পক্ষে জাল ভোট পড়তে পারে। ডিসি নির্বাচনের ফলাফল পরিবর্তন করতে পারে। এই ধরনের ঘটনা আগেও ঘটছে, না ঘটনা দুই এক জায়গায় কিন্তু ঘটছে। এখন প্রশ্ন হলো, যারা নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করতে বিএনপিকে সহযোগিতা করলো, বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে সহযোগিতা করলো, তাদেরকে বিএনপি কেন বদলি করতেছে একের পর এক? কত জেলার এসপি বদলি করা হয়েছে জানেন? কতগুলো ডিসি বদলি করা হয়েছে জানেন? যদি এই এসপি ডিসিরা নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে সহযোগিতা করতো, ফলাফল পরিবর্তন করে বিএনপিকে জয়ী দেখাতো, তাহলে তো তাদের পরিবর্তন করতো না, পুরস্কার দিত, ওই জেলাতেই রাখতো। কেন বিএনপি তাদেরকে পরিবর্তন করতেছে? এই প্রশ্ন তাদের কাছে করে গেলাম আর কি। এখন প্রশ্ন হলো, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং আর কে কে করতে পারে? নির্বাচনে ইঞ্জিনিয়ারিং যদি কেউ করে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায়, তাহলে সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, তার পক্ষে সম্ভব নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা। সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিএনপি কি পুরস্কার দিছে? তাকে কোথাও দেখতেছেন? তার কোনো খোঁজ খবর পাচ্ছেন না। অর্থাৎ নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং করতে পারবে, বিএনপি তাকে পুরস্কার না দিয়ে পুরস্কার দিল পররাষ্ট্র উপদেষ্টারে। কারণ ওই বিদেশিদের সাথে লবিং করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা বসাইছে। এটা কি সম্ভব? যদি সম্ভব না হয়ে থাকে, তাহলে বিএনপি কেন ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রী বানালো? এই প্রশ্নের উত্তরটা এখন দেখি। ধরেন একজন এমার্জেন্সি রুগীকে হাসপাতালে নিতে হবে তার জীবন বাঁচানোর জন্য। যে হাসপাতালে নিতে হবে, সে হাসপাতালের রাস্তা দুইজন ড্রাইভার চিনে। একজন ড্রাইভার গতকাল ওই হাসপাতাল থেকে ঘুরে আসছে, আরেকজন ড্রাইভার 17 বছর আগে ওই হাসপাতালে গেছিল। এখন ওই এমার্জেন্সি রুগীকে বাঁচাতে বা হাসপাতালে নিয়ে যেতে আপনি কোন ড্রাইভারকে নির্বাচন করবেন, কোন ড্রাইভারের গাড়িতে চড়বেন বলেন? আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, নিশ্চয়ই গতকাল যে ড্রাইভার হাসপাতাল থেকে ঘুরে আসছে ওই ড্রাইভারের গাড়িতে আপনি চড়বেন। কারণ ওই ড্রাইভার রাস্তা চিনে, কোন রাস্তায় সহজে যাওয়া যাবে সে জানে, নতুন কি রাস্তা তৈরি হয়েছে ওই ড্রাইভার জানে। বিধায় আপনি গতকাল যে ড্রাইভার হাসপাতাল থেকে ঘুরে আসছে সেই ড্রাইভারের গাড়িতে এমার্জেন্সি রুগীকে তুলবেন। ঠিক একই অবস্থা হয়েছে এই পররাষ্ট্র মন্ত্রীকে নির্বাচন করার ক্ষেত্রে। ভোটে ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় বসাইছে এই জন্য না,
ডক্টর খলিলুর রহমান 17 মাস ধইরা অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করতে গিয়া আন্তর্জাতিক বিশ্বের অনেক দেশের সাথে ভালো সম্পর্ক হয়েছে। শুধু ডক্টর খলিলুর রহমান না, ডক্টর খলিলুর রহমানের জায়গায় পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে যে দায়িত্ব পালন করত, বিএনপির শত্রু হলেও বিএনপি এক প্রকার বাধ্য ছিল তাকে পররাষ্ট্র মন্ত্রী বানাতে। কারণ সে দ্রুত আন্তর্জাতিক বিশ্বের সাথে নিজেদের যোগাযোগ স্থাপন করতে পারবে। বিএনপির ভিতর থেকে একজন নেতাকে আপনি বের করেন যারা এই 16-17 বছর ধরে আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখছে, পারবেন না। কারণ বিএনপির পক্ষে সেটা সম্ভব হয় নাই। এই জন্য এই যে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রশাসন নিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে, বিশ্বের সাথে ভালো যোগাযোগ তৈরি করতে হলে ডক্টর খলিলুর রহমানকে দরকার ছিল। দেশের জনগণের জন্য, দেশের স্বার্থের জন্য ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে বিএনপি। ওই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং কইরা ক্ষমতায় বসাইছে, এই জন্য খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানায় নাই। এখন ডক্টর খলিলুর রহমানের এই অভিযোগ যদি সত্যিও হয় যে হ্যাঁ সে ইঞ্জিনিয়ারিং করছে, বিদেশিদের সাথে লবিং কইরা বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছে, তাহলে বিডিআর চেয়ারম্যান আশিক চৌধুরীকে কেন বিডিআর চেয়ারম্যানই বানাইছে? কারণ আশিক চৌধুরীরও ঠিক একইভাবে পরিচিতি হয়েছে। ডক্টর খলিলুর রহমানের কী ধরনের পরিচিতি হয়েছে সেটা জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি হিসাবে যখন নির্বাচিত হয়েছে তখনই বুঝতে পারছেন। কারণ তার পরিচিতি ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের দায়িত্ব পালন করা অবস্থায় বিডিআর চেয়ারম্যান আশিক চৌধুরীর সেই একই ধরনের পরিস্থিতি হয়েছে। বিধায় এই আশিক চৌধুরীর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ আনার জন্য বিএনপি তাকে বিডিআর চেয়ারম্যান হিসাবেই রাখছে। অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি কিভাবে ইঞ্জিনিয়ারিং করছে ভাই বলেন? নির্বাচনে তার কি ভূমিকা ছিল? তাকে কেন আইনমন্ত্রী বানানো হলো? তাকে আইনমন্ত্রী বানানো হয়েছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইনি প্রক্রিয়ার সাথে সে জড়িত ছিল। সে জানে যে কিভাবে স্বৈরাচারের বিচার করতে হবে, কোন প্রক্রিয়ায় বাংলাদেশের আইন ব্যবস্থা নতুন করে বিনির্মাণ করতে হবে। এই জন্য তাকে আইনমন্ত্রী বানানো হয়েছে। নির্বাচনে তাদের কোনো ভূমিকাই ছিল না। বুঝতে পেরেছেন? এই যে বিএনপির পক্ষ থেকে এই ধরনের কথাবার্তা বা এই ব্যাখ্যাগুলো দেওয়া হয়নি কেন? কারণ বিএনপি এগুলো কিছু মনেই করতেছে না। কারণ বিএনপি এখন চাচ্ছে যে কিভাবে এই ভঙ্গুর অর্থনীতি নিয়ে এই বাংলাদেশ আবারও মাথা তুলে দাঁড়াবে, সেই ব্যবস্থার মধ্যে বিএনপি আছে। বিএনপি তো ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে নাই রে ভাই। বিএনপি জানে যে এই ইঞ্জিনিয়ারিং করার কোনো ধরনের তথ্য প্রমাণ কেউ দিতে পারবে না, এগুলো ভুয়া এবং মিথ্যা। তাই বিএনপি এগুলো নিয়ে মুখ খুলতেছে না। আর এই সুযোগগুলো নিচ্ছে জামাত, এনসিপি এবং এই শিবিরের লোকজন। তারা বলতেছে যদি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং না করে থাকতো তাহলে বিএনপি এগুলোর ব্যাখ্যা দিত। এগুলো ব্যাখ্যা দেওয়ার সময় কি বিএনপির এখন আছে? এই প্রশাসন ঠিক করতে হবে, অর্থনীতি চাঙ্গা করতে হবে, বিশ্বের দরবারে বাংলাদেশ যে একটা উন্নয়নশীল দেশ সেইটা দেখাতে হবে এবং সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই পথে আছে বিএনপি। বিএনপি তো ওই যে কে কি বললো, ইঞ্জিনিয়ারিং করলো না কি করলো, এগুলো নিয়ে তো বিএনপি পড়ে নাই। তাই বিএনপি এগুলো নিয়ে ব্যাখ্যা দিচ্ছে না। আশা করি এখন অন্তত আপনারা বুঝতে পারছেন যে এই ডক্টর খলিলুর রহমানকে বিএনপি কেন পররাষ্ট্রমন্ত্রী বানাইছে, বিডিআর চেয়ারম্যান আশিক চৌধুরীকে কেন বিডিআর চেয়ারম্যানের দায়িত্বে রাখছে, আইনমন্ত্রী আসাদুজ্জামানকে কেন আইনমন্ত্রী বানাইছে। মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো তিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল, তাকে কেন আইনমন্ত্রী বানাইছে। এখন আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। আপনারা যদি বুঝে থাকেন তাহলে অন্যদেরকে বোঝানোর জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। এই ধরনের মিথ্যা গুজব যারা ছড়াচ্ছে তাদের জবাব দিতে হবে এইভাবেই। কারণ গুরুত্বপূর্ণ দায়িত্ব বা গুরুত্বপূর্ণ পদে যারা আছে তারা এগুলো নিয়ে পড়ে নেই, তারা এই উত্তরগুলো দিবে না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আসলেই কি জামাত, এনসিপি যে অভিযোগগুলো করতেছে এগুলো কি সত্য? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।